এদিকে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের ভয়ানক হামলা, সমন্বয়ক নাহিদ সার্জিসকে কঠিনভাবে পিটিয়েছে স্থানীয় জনগণ। সারা গোপালগঞ্জ শহরে 144 ধারা জারি। সবাই এসে অতর্কিতভাবে আমাদের গাড়ির সামনে চাপায় দিছে, আমরা যেন খালে পড়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সকাল 11টায় গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে দলটির শীর্ষ নেতা নাহিদ সার্জিস ও হাসনাতদের। তবে তার আগে গোপালগঞ্জ শহরে প্রবেশ পথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সকালে শহরের ভাটিয়াপাড়া মোড়ে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতার গাড়ি গোপালগঞ্জে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় আওয়ামী লীগ ও সাধারণ মানুষ তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। পদ্মা সেতু যেন পার হতে না পারে, মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয়, এদিকে খেয়াল রাখবেন। যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন, যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ, সেটা হলো গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের বিতর্কিত হামলা, সমন্বয়কদের কুত্তার মতো বা গরুর মতো পিটিয়েছে বলতে পারেন। দর্শক কি হচ্ছে গোপালগঞ্জে এই মুহূর্তে? টান টান উত্তেজনাকার পরিবেশ, পুরো গোপালগঞ্জ হয়তো বা এতক্ষণে হরতাল ডেকে গেছে। দর্শক কথা বাড়াবো না, চলুন আমরা সরাসরি দেখে আসবো গোপালগঞ্জে হামলার সর্বশেষ আপডেট এবং গোপালগঞ্জের জনগণ এই সার্জিস হাসনাত সহ এই সমন্বয়কদের অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের কি বলে হুঁশিয়ারি বার্তা জানিয়েছে মহিলারা পর্যন্ত। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা বিস্তারিত দেখে আসি। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে মতামত দিবেন এবং লাইক দিতে ভুলবেন না। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসা যাক। বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে স্লোগান দিয়ে বেইমান রাজাকারদের জায়গা গোপালগঞ্জে নেই। প্রত্যক্ষদর্শীরা জানায় হামলার সময় এনসিপি নেতাদের গাড়িতে ইট পাটকেল ছোড়া হয়। জনতা লাঠিসোঁটা হাতে গাড়িগুলো ঘিরে ফেলে, পরে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর গোপালগঞ্জে ব্যাপক জনরোষ দেখা যায়। আওয়ামী লীগ নেতাকর্মীরা স্পষ্ট ঘোষণা দেয় এই মাটিতে নাহিদ সার্জিসদের কোনো জায়গা নেই, তারা আসলে তাদের প্রতিহত করা হবে। হাসনাত নাহিদদের পদযাত্রাকে উস্কানিমূলক বঙ্গবন্ধুর ভূমিতে অপমানজনক উল্লেখ করে আওয়ামী লীগ ও স্থানীয় জনতা এখন প্রস্তুত প্রতিরোধে। দর্শক আওয়ামী লীগের এই দৃঢ় মনোভাবকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত জানান কমেন্টে। সেই ছোট ছোট বাচ্চা পোলাপানরা নাকি এতটা দুঃসাহস দেখানোর সাহস পেয়ে গেছে, তারা মার্চ টু গোপালগঞ্জ করছে 16 তারিখ। আহো ভাতিজা আহো, পদ্মা সেতু যেন পার হতে না পারে। গোপালগঞ্জবাসীদের প্রতি এতটুকু আহ্বান থাকবে, আপনাদের আত্মসম্মান, আপনাদের গৌরব কোনোটাই যেন শেষ না হয়ে যায়। এটি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ এলাকা। এই এলাকায় কোনোভাবেই রাজাকারের বাচ্চা কাচ্চা ঢুকতে পারবে না, এটাই আমাদের সবার চেষ্টা থাকবে। রাজাকারের বাচ্চা কাচ্চার স্থান নেই। মার্চ টু গোপালগঞ্জ কোনোভাবেই যেন সফল না হয়, এদিকে খেয়াল রাখবেন। যার যা কিছু আছে সেটা নিয়ে প্রস্তুত থাকবেন, যার যা কিছু আছে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়বেন। আমরাও দেখতে চাই তাদের কাছে কি পরিমাণ অস্ত্র আছে, তারা কোন লেভেলের সন্ত্রাসী, সেটি আমরাও সামনাসামনি দেখতে চাই। অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে, অনেক বড় সাহসের কথা, কিন্তু এটা সরকারের পক্ষ থেকে সেই লেভেলের নিরাপত্তা তাদেরকে না দিলে এত বড় দুঃসাহস তাদের দেখানোর কথা ছিল না। তারপরে দেখে নেই, চলেন বাংলাদেশের কোন স্তরের কোন নিরাপত্তা বাহিনী গোপালগঞ্জের সাথে টক্কর দিতে পারে। চলেন, হয়ে যান। সেনাবাহিনী আসবেন, আসেন। র্যাব আসবেন, পুলিশ আসবেন, আসেন, চলে আসেন। দেখি আমাদের হয়তো আপনাদের মতন সন্ত্রাসীমূলক কোনো অস্ত্র নাই, কিন্তু আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান যেটা আছে না, সেটা দিয়ে আমরা লড়াই করতে পারবো। এবং এই সম্মান, এই শ্রদ্ধা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা টের পাবেন। আসেন, চলে আসেন। আপনার যত স্তরের নিরাপত্তা বাহিনী আছে সাথে নিয়ে আসেন, পদ্মা সেতু পার করেন, ঠিক আছে? আর নির্লজ্জ বেহায়াগুলা, লজ্জা শরম নাই? পদ্মা সেতু ব্যবহার করবি তোরা? সামনে লজ্জা তো থাকা উচিত ছিল। তোদের আব্বানা না করছিল এই পদ্মা সেতু যেন বানাইতে না দেয়, বিশ্ব ব্যাংকে চিঠি দিছিল না যে টাকা যেন না দেয়? সেই সেতুর উপর তারা উঠবি? তোদের সামান্য লজ্জা শরম আছে? হ্যাঁ, নিরাপত্তা বাহিনীর কোন একটি শ্রেণীও যদি গোপালগঞ্জবাসীর পাশে থাকতো, তোদের পদ্মা সেতুর উপর থেকে টাস টাস করে খাবে, সেটা তো পূরণ করতে পারে না। এখন তোদেরকে এভাবে ফেলাই শেখ হাসিনা সেই আশা পূরণ করা উচিত ছিল। এখন সেই আশা বা ইচ্ছা শুধু শেখ হাসিনার না, পুরো গোপালগঞ্জবাসীর ইচ্ছা তোদেরকে পদ্মা সেতু থেকে ধাক্কা মেরে যেন পদ্মা নদীতে ফেলাই দেওয়া হয়। পারবেন কি গোপালগঞ্জবাসী? আশা রাখছি, আমরা তো শুধু আশা রাখতে পারি। তবে প্রবাসীরা সব দিক দিয়ে আপনাদের সাথে আছি, পাশে আছি, এতটুকু মনে রাখবেন। আমাদের শ্রদ্ধা, সম্মান বঙ্গবন্ধুর প্রতি একেবারে আরো বেশি বৃদ্ধি পেয়েছে। আগে যতটুকু জানতাম চিনতাম তার থেকে বেশি শ্রদ্ধা এখন করি। বাংলাদেশকে যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশের জন্য যিনি এত বছর নিজের পরিবার পরিজন সব ফেলে রেখে জেল খেটেছেন, এত নিজের জীবনকে স্যাক্রিফাইস করেছেন দেশের জন্য, শুধুমাত্র দেশের জন্য, সেই এলাকার শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধুর এলাকা গোপালগঞ্জের কথা বলছি। গোপালগঞ্জবাসী তৈরি থাকবেন, আসো ভাতিজারা, তোমরা আসো। তোমাদেরকে আমরা একটু দেখি না? বাংলাদেশের 64টা জেলা এখনো বাকি আছে, হয়ে যাক তাহলে নাকি? অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান এই ইউনূস, তার গদি কিন্তু যেতে চলেছে এবং তার গদি চলে গেলে তার কি পরিস্থিতি হবে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। ফলে একটা বিষয় আমাকে একটু বলতেই হচ্ছে, বা একটা কথা আমাকে একটু বলতেই হচ্ছে, এবার তুমি কোথায় পালাবে ইউনূস? একদমই এই যে তথ্য সামনে আসছে, বাংলাদেশের আভ্যন্তরীণ যে গোয়েন্দার রিপোর্ট এবং
ভারতীয় কিছু গোয়েন্দাদের রিপোর্ট বলছে মোহাম্মদ ইউনূস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানকে এইবার তার গদি থেকে সরিয়ে দেওয়া হবে, এবং এই যে গদি থেকে সরিয়ে দেওয়া হবে তার পিছনে একটা ষড়যন্ত্র, একটা প্লট কিন্তু কাজ করছে। কি সেই প্লট, সেটা আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু, এবং এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ যদি জিওপলিটিক্যাল দিক থেকে দেখা যায়, শেখ হাসিনা তার পতনের পর থেকে আওয়ামী লীগ ব্যান হওয়া থেকে শুরু করে বাংলাদেশের যে আভ্যন্তরীণ ডামাডোল, রাজনৈতিক এবং সামাজিক ডামাডোল হয়ে চলেছে, তাতে ভারত বিদ্বেষ কিন্তু বেড়েছে, এবং এই ভারত বিদ্বেষ বেড়ে যাওয়াতে বাংলাদেশ একটা অন্য ফর্ম ধারণ করেছে। কিরকম, বাংলাদেশ পাকিস্তান চীনের সঙ্গে মিলে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। যদিও ভারত এক প্রকার সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে ডিফেন্স স্ট্রং করে বিভিন্ন অ্যাকশন নিতে শুরু করলেই দেখা গেল বাংলাদেশের একটা পট পরিবর্তন হতে চলেছে। কি সেই পট পরিবর্তন, তা নিয়ে আলোচনা করবো, এবং এই ইউনূসের গদি চলে যাওয়ার পর আদতে ইউনূসের কি পরিস্থিতি হতে পারে বা ইউনূসের বর্তমান কি পরিস্থিতি, তা নিয়ে আজ আমাদের অন্য একটা আলোচনা। মূলত আমরা সবাই জানি শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ যে টালমাটালের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হিন্দুদের উপর নির্যাতন, সাধারণ মানুষের অধিকার খর্ব, এই বিভিন্ন অভিযোগ কিন্তু অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে। এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে শুধু এই অভিযোগই নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা বিরোধী দল করে তাদের সম্পত্তি হরপ করা থেকে শুরু করে লুটপাট, বিভিন্ন অভিযোগ কিন্তু এক নাগারে এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উঠে এসেছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এই একই অভিযোগ কিন্তু উঠে আসাতে স্বাভাবিকভাবেই কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। কয়েকদিন আগেই আমি সেই বিষয়ে আলোচনা করেছি আমরা, অর্থাৎ সম্প্রতি এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন বাংলাদেশের একেবারে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। একটু বলতেই হবে, এই ওয়াকারুজ্জামান বাংলাদেশের এক প্রকার শ্রেষ্ঠ যদি বলা চলে সেনানায়ক বলা চলে, যদিও সামনের কয়েক মাস পার করলেই কিন্তু তার সময়, অর্থাৎ তার সেনাপ্রধান থাকার যে মেয়াদ, সেই মেয়াদ কিন্তু শেষ হতে চলেছে, অর্থাৎ তার অবসর গ্রহণের সময় চলে আসবে। কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই ওয়াকারুজ্জামান তার যে অবসরের সময় 1 বছর এক্সটেনশন করতে পারে, এবং এই গোটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ইলেকশনকে কেন্দ্র করে, ইলেকশনকে মাথায় রেখে একটা সূক্ষ্ম চাল কিন্তু ওয়াকারুজ্জামান খেলেছেন, এবং বিরোধী দল তাতে সামিল রয়েছে। বিরোধী অর্থাৎ বিএনপি সহ বিভিন্ন দল, জামাত সহ বিভিন্ন দল। এক প্রকার যদি দেখা যায় বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির উপর দাঁড়িয়ে ইউনূস চেয়েছিল যে এনসিপিকে একটু সময় দিয়ে, তাদের হাতে ক্ষমতা দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না। তার কারণ আমরা সবাই জানি, এই বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার ঘোষণা কিন্তু বিএনপি পরপর করে আসছিল, কিন্তু ছাত্র দল অর্থাৎ এনসিপির ঘাড়ে তার যে ফান্ডিং, সেই ফান্ডিংও তিনি চালিয়ে গিয়েছেন এক ধার থেকে। তার কারণ এনসিপির কিন্তু আমরা সবাই জানি এক প্রকার প্রধানমন্ত্রী মুখ নেই। সেক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে এনসিপির উপর একটু এনসিপিকে সময় দেওয়া, যাতে তাদের সংগঠনটা একত্রিত করতে পারে, জোর দিতে পারে সাংগঠনিক কাজগুলোতে ভোটের আগে, এই বিষয়গুলোর জন্য কিন্তু নির্বাচন কিছুটা পিছিয়ে দিয়েছিলেন তিনি। এই ট্যাকটিক্স কিন্তু প্রাথমিকভাবে ধরে ফেলেছেন ওয়াকারুজ্জামান, এবং ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের পুরনো নিয়ম এক প্রকার মনে করিয়ে এই শেখ হাসিনার সময়কালকে তুলে ধরে তিনি চেষ্টা করছেন এবার এই যে মোহাম্মদ ইউনূস, তাকে যাতে গদিচ্যুত করা যায় তাড়াতাড়ি। এক প্রকার এই যে নিয়মটা, সেটা একটু বলে রাখি, শেখ হাসিনার সময় থেকেই, অর্থাৎ এর আগেও বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন করার আগে কোনো রকম কোনো দলের সরকার থাকবে না, এবং সেখানে তত্ত্বাবধায়ক সেনাদের দ্বারা নির্বাচন হবে। সেটিকে নিয়ে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হয়েছে, নানান ধরনের কানুঘোষা বিভিন্নভাবে শোনা যাচ্ছে, এবং টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা অনেকের মধ্যে কাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠাও কাজ করছে, এবং এই উদ্বেগ উৎকণ্ঠাকে আরো বেশি তীব্র করে তোলা হয়েছে এনসিপি নেতা সার্জিস আলমের একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। যেহেতু এটি জুলাই পদযাত্রা, শরীয়তপুর পদযাত্রা কিংবা মাদারীপুর পদযাত্রা, সিলেট পদযাত্রা, এরকম এর অংশ হিসেবে গোপালগঞ্জ পদযাত্রাও হতে পারে, এবং সেটাই হওয়ার কথা। কিন্তু সার্জিস আলম তার ফেসবুকে যে পোস্ট দিয়েছেন, সেখানে তিনি লিখেছেন মার্চ টু গোপালগঞ্জ। কি কারণ, সব জায়গায় পদযাত্রা আর এখানে মার্চ টু গোপালগঞ্জ লেখা হচ্ছে, এটিকেই অনেকে ইঙ্গিতপূর্ণ হিসেবে নিচ্ছেন। স্পেশালি গোপালগঞ্জের ক্ষেত্রে কেন মার্চ টু গোপালগঞ্জ লেখা হলো, এটিকে অনেকে উস্কানি হিসেবেও দেখছেন। তিনি যেই পোস্টটি দিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে, সেখানে অসংখ্য মানুষ অনেক ধরনের মন্তব্য করছেন, নানান ধরনের উত্তেজনা বোঝা যাচ্ছে। আমি সেগুলো উচ্চারণ করতে চাই না, আপনারা যে কেউ ইচ্ছা করলে তার ফেসবুক প্রোফাইলে গিয়ে তার পোস্টের নিচে যে কমেন্টগুলো, সেগুলো দেখতে পারেন। এবং এটিও সত্য কথা যে গোপালগঞ্জে তাদের এই পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে পুলিশ ব্যাপক ধরপাকড় করেছে, অনেককে আটক করা হয়েছে, গ্রেপ্তার আতঙ্ক থেকে অনেকে এলাকা ছাড়া হয়েছেন। তাহলে গত কয়েকদিন ধরে যে নানান ধরনের কানাঘুষা, নানান ধরনের গুঞ্জন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধির উপর হামলা হতে পারে, তা ভেঙে গড়িয়ে দেওয়া হতে পারে, তেমন কিছু ঘটতে যাচ্ছে আমরা জানি না। তবে সার্জিস আলমের পোস্টটি এই উত্তেজনাকে বাড়িয়ে দিয়েছে। এবং আমরা তো জানি যে গত 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 32 নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়া হলো, সেদিন বাড়িটির ছাদে যখন আগুন ধরিয়ে দেওয়া হলো বা ভাঙচুর করা শুরু হলো, তখন হিজবুত তাহরির কালো পতাকা উড়ানো হয়েছিল, এবং একই সঙ্গে স্লোগান ছিল, এবার চলো টুঙ্গিপাড়া। আটলান্টিকের ওপার থেকে যারা মব ভায়োলেন্সে উস্কানি দিচ্ছেন, যারা
32 নম্বর ভাঙাতে উস্কানি দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আহ্বান জানিয়েছেন, তারাও মাঝে কয়েকদিন বেশ টুঙ্গিপাড়ার সমাধি মানে বঙ্গবন্ধুর সমাধি নিয়ে অনেক ধরনের উত্তেজনা ছড়িয়েছেন। তারা একথাও বলেছেন স্পষ্টত যে ড্রোন দিয়ে টুঙ্গিপাড়ার শেখ মুজিবের কবরস্থান গুড়িয়ে দেওয়া হবে, কোথাও কোথাও বলা হয়েছে জ্বালিয়ে দেওয়া হবে। টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর সমাধি যদি 32 নম্বরের মতো পরিণত হয়, অনেকে বলছেন যে তাদের টার্গেটই হচ্ছে মুক্তিযুদ্ধপন্থীদের মেরুদণ্ড ভেঙে দেওয়া, এটি নাকি উদ্দেশ্য, যা বিভিন্ন গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবা নানান পর্যায়ে আলোচনা এগুলো উঠে আসছে। যেহেতু 16 জুলাই অতি সন্নিকটে, এনসিপি নেতাকর্মীরা নিশ্চয়ই যাবেন, তারা গণসংযোগ করতেই পারেন, বিভিন্ন জেলা পদযাত্রা করতেই পারেন, কিন্তু যে গুঞ্জনগুলো শোনা যাচ্ছে আমরা সর্বান্তকরণে বিশ্বাস করতে চাই এগুলো গুঞ্জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এর বাইরে যদি অন্য কিছু হয় তারা স্রেফ বোকামি করবে। শুধু বোকামি নয়, তারা স্পষ্টত ধৃষ্টতার চরম অবস্থা প্রদর্শন করবে, এটুকু মোটামুটি খুব পরিষ্কার করেই বলা যায়। বোকামি শব্দটা এই কারণে উচ্চারণ করলাম, 32 নম্বর ভেঙে গুড়িয়ে দিয়ে তারা কি খুব লাভবান হয়েছে? 32 নম্বর ভাঙার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যে স্মৃতি কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যে বিষয়গুলো সেগুলো কি মুছে গেছে? এবং এই 32 নম্বর গুড়িয়ে দেওয়ার জন্য শুধু আটলান্টিকের উপর থেকে নানান ধরনের উস্কানি, হুকুম, নির্দেশ শুধু তারাই দেয়নি। সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্পষ্ট তার ফেসবুকে লিখেছিল, আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে। এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ একই আহ্বান জানিয়েছিলেন। সেই জায়গা থেকে এনসিপির যে পদযাত্রা সেটিকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা সৃষ্টি হতে পারে, বা তারা তাদের পরিকল্পনা রেখেছে কিনা আমরা জানি না, মানে রাখাটা অস্বাভাবিক না, তারা তো দেখিয়েছে যে তারা কি করতে পারে। এবং এগুলো করে তারা যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে, মানুষের ভালোবাসা, স্নেহ, আস্থা যতটুকু অর্জন করেছিল তা কোথায় গিয়ে মিশে যাচ্ছে নিশ্চয়ই তারা অনুধাবন করতে পারছে। যদি অনুধাবন করতে না পারে, যদি এগুলোকেই তারা ক্যাশ করতে চায় রাজনীতিতে, এটুকু অন্তত বোঝা উচিত বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো ইতিহাস নির্মিত হবে না, হওয়ার কথা নয়, সম্ভব নয়। এটা আমি এ কারণেই উচ্চারণ করলাম যে বোকামি করবে, চূড়ান্ত বোকামি করবে। ধৃষ্টতা শব্দটা আর উচ্চারণ করতে চায় না। এবং তার পরিপ্রেক্ষিতে তারা এখনো পর্যন্ত তারা নিজেদের থলেতে যতটুকু অর্জন করেছে দলীয়ভাবে, নিশ্চয়ই। তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এখন এই বিষয়ে আপনাদের মতামত কি, আপনি কি বলতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে এনসিপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলা, এটা কি আসলে তাদের আওয়ামী লীগের জন্য কি ভালো হবে? পরবর্তীতে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশ থেকে একভাবে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল, যদিও কল রেকর্ডের মাধ্যমে শেখ হাসিনা বারবার ফিরে আসার সুসংবাদ দিচ্ছে, হয়তোবা তিনি চলে আসবেন। তারপরেও এই পদযাত্রায় হামলা করা ঠিক হয়নি আমার যেটা মনে হয়। আপনার কি মনে হয় গোপালগঞ্জে এই যে জুলাই আগস্টের যে পদযাত্রা এনসিপির অর্থাৎ সমন্বয়ক শিক্ষার্থীদের এদের হামলা করা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে? অবশ্যই আপনার মতামতটা তুলে ধরবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি বেল আইকনটি বাজিয়ে রাখবেন সাইডে। তো দর্শক এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিবেন, অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিবেন এবং শেয়ার করবেন। এবং যারা এতক্ষণ ছিলেন বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখছিলেন আজকের বাংলা নিউজ। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।